আমরা পার্ট 1 ভিডিওতে যেখানে শেষ করেছিলাম ঠিক তার পর থেকেই আজকের আমরা আলোচনা করব। আমরা আলোচনা করছিলাম সিস্টার নিবেদিতার সেই বিখ্যাত লেখা অমরনাথ এর প্রথম অংশে আমরা যতটা আলোচনা করেছিলাম ঠিক তার পর থেকেই আজকে আলোচনা করছি। যারা এই ভিডিওটা প্রথম দেখছো তোমরা অবশ্যই পার্ট 1 ভিডিওটা দেখবে, তারপরেই এই পার্ট 2 ভিডিওটা দেখবে। দেখো আমরা শুরু করছি এখান থেকেই। দেয়ার ওয়ার হান্ড্রেডস অফ মংস অফ অল দ্য অর্ডার্স। বলছে যে সেখানে ছিল শত শত সন্ন্যাসী। হান্ড্রেডস অফ মংস, মংস মিন সন্ন্যাসী। অফ অল দ্য অর্ডার্স, সেখানে অল দ্য অর্ডার্স মিন সমস্ত সম্প্রদায়ের বা সমস্ত শ্রেণীর, কারণ বিভিন্ন রকমের সাধু থাকতে পারে বা সন্ন্যাসী থাকতে পারে। তাই নিবেদিতা বলছেন যে সেখানে শত শত সাধু ছিলেন এবং বিভিন্ন সম্প্রদায়ের সাধু ছিলেন। উইথ দেয়ার গেরুয়া টেন্ট, তারা যে তাঁবুতে থাকতো সেই তাঁবুর রং ছিল গেরুয়া রঙের, তাই বলছে গেরুয়া টেন্ট। সাম, কিছু তাঁবু নো লার্জার দ্যান আ গুড সাইজড আমব্রেলা, কিছু তাঁবু ছিল নো লার্জার মানে খুব বেশি বড় নয়, দেন আ গুড সাইজড আমব্রেলা মানে একটা বেশ ভালো আকারের একটি ছাতার থেকে খুব বেশি বড় নয়। মানে আমরা অনেক ছাতা দেখেছি, ছাতাগুলো বেশ বিশাল বড় বড় হয়, সেই বড় বড় ছাতার চেয়ে বেশি বড় নয় কিছু তাঁবু সেখানে রয়েছে। অ্যান্ড অ্যামংস্ট দিজ, এগুলোর মধ্যে, অ্যামংস্ট মানে হচ্ছে মধ্যে, দিজ মানে এগুলো, বলছে এগুলোর মধ্যে দ্য স্বামীজ ইনফ্লুয়েন্স মানে স্বামীজির প্রভাব, অ্যাপিয়ার্ড মনে হয়েছিল, টু বি ম্যাগনেটিক মানে একটা চৌম্বকের আকর্ষণের কেন্দ্র। ম্যাগনেটিক মানে হচ্ছে যে একটা যেন আকর্ষণের কেন্দ্রবিন্দু, মানে সেখানে তো এত তাঁবু রয়েছে, এত তাঁবুতে এত সন্ন্যাসী রয়েছে, তবুও স্বামীজি যে তাঁবুতে থাকতেন যেন সেই তাঁবুটাই একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। দ্য মোর লার্নড অফ দেম, দ্য মোর লার্নড, দ্য মোর মানে সব থেকে বেশি, লার্নড মানে হচ্ছে জ্ঞানী, অফ দেম, দেম বলতে এখানে সন্ন্যাসী। তা বলছে সন্ন্যাসীদের মধ্যে যারা সব থেকে বেশি জ্ঞানী, সোয়ার্মড অ্যাবাউট হিম, সোয়ার্মড মানে হচ্ছে কি না জড়ো হতো বা একত্রিত হতো, অ্যাবাউট হিম সেই স্বামীজির চারিপাশে তারা জড়ো হতো। অ্যাট এভরি হল্টিং প্লেস, বলছে প্রত্যেক বিরতি স্থানে, হল্টিং প্লেস মানে যেসব জায়গায় বিশ্রাম নেওয়া হতো বা যেসব জায়গায় রাত্রে থাকা হতো সেই সব জায়গাগুলোকে বলা হচ্ছে হল্টিং প্লেস। হল্টিং মানে হচ্ছে থামা, হল্টিং প্লেস। তাহলে যে সমস্ত জায়গায় বিশ্রাম নেওয়া হতো বা রাত্রে থাকা হতো সেই সব জায়গায় সব থেকে অধিক জ্ঞানী বা পণ্ডিত সন্ন্যাসীরা তারা স্বামী বিবেকানন্দের চারপাশে জড়ো হতো বা একত্রিত হতো। ফিলিং হিজ টেন্ট, ফিলিং মানে কি ভরিয়ে তুলতো, হিজ টেন্ট বিবেকানন্দের সেই তাঁবু, অর্থাৎ বিবেকানন্দের তাঁবুর ভেতরে তারা সবাই গিয়ে বসে পড়ত। অ্যান্ড রিমেনিং অ্যাবজর্বড, এবং তারা রিমেনিং থাকতো, অ্যাবজর্বড মানে হচ্ছে মগ্ন, তারা মগ্ন থাকতো ইন কনভারসেশন বিভিন্ন কথোপকথনে, বিভিন্ন আলোচনা নিয়ে তারা মগ্ন থাকতো। থ্রু আউট দ্য আওয়ার্স অফ ডেলাইট, কতক্ষণ ধরে তারা আলোচনা করতো না, যতক্ষণ দিনের আলো থাকতো। থ্রু আউট দ্য আওয়ার্স অফ ডেলাইট, ডেলাইট মানে হচ্ছে দিনের আলো, তারা যতক্ষণ দিনে আলো থাকতো তারা সেই সময়টা বিবেকানন্দের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা মগ্ন থাকতো। দ্য টক অন দ্যাট সাইট, যে আলোচনা হতো, এখানে টক মিনস কথোপকথন বা আলোচনা, অন দেয়ার সাইট তাদের পক্ষ থেকে, এখানে দেয়ার সাইট বলতে সন্ন্যাসী বা সাধু যারা বিবেকানন্দের তাঁবুতে এসে থাকতো বা এসে আলোচনা করতো তাদের পক্ষ থেকে যে আলোচনা হতো। হি টোল্ড আস আফটারওয়ার্ডস, হি বলতে বিবেকানন্দ, টোল্ড আস আমাদেরকে বলেছিলেন, আফটারওয়ার্ডস মানে পরে। দেখো এখানে
যেহেতু নিবেদিতা একজন মহিলা ছিলেন, সেহেতু নিবেদিতা সব সময় স্বামী বিবেকানন্দের তাঁবুতে যেতেন না। যেহেতু অন্যান্য সাধু বা সন্ন্যাসীরা সেখানে বসে বিভিন্ন বিষয় আলোচনা করছেন, তাই তিনি যেতেন না। কিন্তু ওখানে কি আলোচনা হতো সেটা বিবেকানন্দ পরে তার শিষ্যদেরকে বলতেন, এবং সেখানে নিবেদিতাও তার সেই কথা শুনেছিলেন বিবেকানন্দের মুখ থেকে। তাই বলছে তাদের দিক থেকে যে কথোপকথন হতো সেটা হচ্ছে হ্যাড বিন অল অফ শিবা, পুরোটাই শিবকে কেন্দ্র করে, অর্থাৎ ভগবান শিব অর্থাৎ ভোলেনাথ, সেই শিবকে কেন্দ্র করেই পুরো বিষয়ে কথোপকথন হতো। অ্যান্ড দে হ্যাড রেমনস্ট্রেটেড উইথ হিম, দে বলতে সেই সাধু বা সন্ন্যাসীরা, হ্যাড রেমনস্ট্রেটেড তারা প্রতিবাদ জানিয়েছিলেন, উইথ হিম বলতে এখানে স্বামীজিকে প্রতিবাদ জানিয়েছিলেন, সিরিয়াসলি গুরুত্বের সঙ্গে। তাহলে তারা স্বামীজিকে গুরুত্বের সঙ্গে প্রতিবাদ জানিয়েছিলেন বা প্রতিবাদ করেছিলেন। কখন না, হোয়েন যখন, হি হ্যাড ইনসিস্টেড যখন তিনি জোর দিতেন, ইনসিস্ট মানে জোর দেওয়া, অকেশনালি মাঝে মাঝে, অন ড্রয়িং দেয়ার অ্যাটেনশন মানে মনোযোগ, তাদের মনোযোগ আনার ক্ষেত্রে যখন মাঝে মাঝে জোর দিতেন, কোথায়, টু দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট হিম, টু দ্য ওয়ার্ল্ড মানে জগৎ, অ্যাবাউট হিম মানে তাদের চারপাশের যে জগৎ রয়েছে, অর্থাৎ বিবেকানন্দ মাঝে মাঝে তাদেরকে চেষ্টা করতেন যে সব সময় শিবের বিষয়ে আলোচনা না করে এসো আমরা আমাদের চারিপাশের যে জগৎ সেসব বিষয়ে একটু আলোচনা করি। যখন বিবেকানন্দ এই কথাই বলতো, তখন তারা কিন্তু বিবেকানন্দকে তীব্র প্রতিবাদ জানাতো বা অভিযোগ করতো যে না, আমরা আজকের শুধুমাত্রই শিবকে নিয়ে আলোচনা করব, অন্য কোনো বিষয়ে নয়। ইভেন ফরেনার্স দে আর্টসড ওয়ার মেন, দে আর্টসড, আর্টস মানে হচ্ছে জোর দিয়ে বলা, তারা জোর দিয়েই বলতো, ইভেন ফরেনার্স এমনকি বিদেশিরাও, ওয়ার মেন তারাও তো মানুষ ছিল। হোয়াই মেক সাচ ডিস্টিংশনস, হোয়াই মেক তাহলে কেন করা হয়, সাচ এমন, ডিস্টিংশনস পার্থক্য, বিটুইন স্বদেশ অ্যান্ড বিদেশ, তাহলে স্বদেশ মানে দেশীয় লোক এবং বিদেশি লোক, এই উভয়ের মধ্যে তাহলে পার্থক্য কেন করা হয়, যেহেতু তারা উভয়ই তো মানুষ। নর কুড মেনি অফ দেম, দেখো নর কুড মেনি অফ দেম মানে স্বামী বিবেকানন্দের তাঁবুতে যে সকল সন্ন্যাসীরা এসে আলোচনা করত তাদের মধ্যে অনেকে, নর কুড মেনি অফ দেম আন্ডারস্ট্যান্ড, তারা আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, তারা বুঝতে পারত না, দ্য ওয়ার্মথ উষ্ণতা, অফ হিজ লাভ অ্যান্ড সিম্প্যাথি, তার ভালোবাসা, সিম্প্যাথি মানে হচ্ছে সহানুভূতি, ফর মহামডার্নিজম মানে এখানে মুসলিমদের কথা বলা হয়েছে বা ইসলাম ধর্মের প্রতি, অর্থাৎ ইসলাম ধর্মের প্রতি বিবেকানন্দের যে ভালোবাসা এবং সহানুভূতির উষ্ণতা আছে সেটা অনেক সাধু বা সন্ন্যাসী বুঝতে পারত না। দ্য সেম আদার ওয়ার্ল্ডলিনেস, দেখো এই সেম আদার ওয়ার্ল্ডলিনেস, আদার ওয়ার্ল্ড, দেখো আমরা যে বলি ইহলোক এবং পরলোক, ইহলোক মানে যেখানে আমরা বর্তমানে জীবিত অবস্থায় রয়েছে এই পৃথিবীতে, আবার যখন কেউ মারা যায় তখন আমরা বলি যে সে পরলোকে চলে গেছে, ইহলোক ছেড়ে সে পরলোকে চলে গেছে, এই যে পরলোক, হ্যাঁ সেটা এখানে বলা হয়তো সেম আদার ওয়ার্ল্ডলিনেস, তাহলে সেই একই যে পরলোক বা যাকে আমরা বলতে পারি অতীন্দ্রিয় ভাব, তাহলে সেই একই পরলোক, দ্যাট মেড স্বদেশ অ্যান্ড বিদেশ ইনডিস্টিংগুইজেবল, কি বলছে যে যে অতীন্দ্রিয় ভাব, যে পারলৌকিকতা স্বদেশ এবং বিদেশকে কি করেছে, ইনডিস্টিংগুইজেবল অভিন্ন করে তুলেছে, অর্থাৎ এক অর্থাৎ অভিন্ন, সেই একই পারলৌকিকতা বা সেই একই ভাবনা প্রিভেন্টেড দিজ সিম্পল সোলস, প্রিভেন্ট মানে কি বাধা দিয়েছিল, দিজ এই সকল, সিম্পল সোল সহজ হৃদয়ের মানুষকে, এই সকল সহজ হৃদয়ের মানুষকে বাধা দিয়েছিল, ফ্রম ফর্মালি কনসিভিং, কনসিভ মানে কি ধারণা গ্রহণ করা, তাহলে কি বাধা দিয়েছিল, যে
এই সহজ হৃদয়ের মানুষগুলোকে বাধা দিয়েছিল এই ধারণা গ্রহণ করতে। কোন ধারণা গ্রহণ করতে? যে ইন হুইচ কনসিভিং অফ আ ইউনিটি, ইউনিটি মানে হচ্ছে ঐক্যতন্ত্র, ইন হুইচ হিন্দু অ্যান্ড মোহামেডান ওয়ার বাট রাইভাল এলিমেন্টস। রাইভাল এলিমেন্টস মানে হচ্ছে প্রতিদ্বন্দ্বী উপাদান। চলো তাহলে ব্যাপারটা কি বলছে ভালো করে বুঝে নিই। বলছে দ্য সেম আদার ওয়ার্ল্ডলিনেস, বলছে যে অতীন্দ্রিয় ভাব স্বদেশ এবং বিদেশকে অভিন্ন করে তুলেছিল, সেই একই অতীন্দ্রিয় ভাব প্রিভেন্টেড বাধা দিয়েছিল দিস সিম্পল সোলস, এই সকল সহজ হৃদয়ের মানুষকে এই ধারণা গ্রহণ করতে যে হিন্দু ও মুসলমান এক ঐক্যতন্ত্রের প্রতিদ্বন্দ্বী উপাদান মাত্র। রাইভাল এলিমেন্টস প্রতিদ্বন্দ্বী উপাদান, অর্থাৎ হিন্দু এবং মুসলমান একটা ঐক্যতন্ত্রের মধ্যেই রয়েছে এবং সেই একটি ঐক্যতন্ত্রের দুটি রূপ, যাকে আমরা বিরোধী বলে মনে করি, প্রতিদ্বন্দ্বী বলে মনে করি, কিন্তু না, হিন্দু এবং মুসলিম আমরা সবাই এক এবং সবাই ভাই ভাই। হ্যাঁ, আমরা সবাই মানুষ। স্বদেশ এবং বিদেশের মধ্যে যেমন কোনো পার্থক্য নেই, হিন্দু এবং মুসলমানের মধ্যেও কোনো পার্থক্য নেই। আমাদের একটাই আইডেন্টিটি, যে আমরা হচ্ছে হিউম্যান বিং, আমরা মানুষ। দ্য সয়েল অফ দ্য পাঞ্জাব দে আর গুড, আর্গু মানে তারা যুক্তি দেখানো, তারা যুক্তি দেখালো যে দ্য সয়েল অফ দ্য পাঞ্জাব, পাঞ্জাবের মাটি, ওয়াজ ড্রেন্সড, সিক্ত হয়েছিল, ভিজে গিয়েছিল, উইথ দ্য ব্লাড অফ দোজ, তাদের রক্তে, হু হ্যাড ডায়েড ফর দ্য ফেথ, যারা প্রাণ বলিদান দিয়েছিলেন ধর্মীয় বিশ্বাসের জন্য। ফর দ্য ফেথ, এখানে ফেথ মানে ধর্মীয় বিশ্বাস। হিয়ার অ্যাট লিস্ট, এখানে অন্তত, লেট হিম প্র্যাকটিস, এখানে নিবেদিতা বলছেন যে এখানে অন্তত বিবেকানন্দকে একটু সংকীর্ণ ধর্মীয় গোঁড়ামি অভ্যাস করতে দেওয়া হোক। কেন বলছে? বলে দেখো, লেট হিম প্র্যাকটিস, তাকে অভ্যাস করতে দেওয়া হোক, এ ন্যারো অর্থোডক্সি, ন্যারো মানে সংকীর্ণ, অর্থোডক্সি মানে ধর্মীয় গোঁড়ামি, তাকে ধর্মীয় গোঁড়ামি একটু অভ্যাস করতে দেওয়া হোক। কেন? তার উত্তর দেখো আমরা পরে পাবো। যে বিবেকানন্দ পুরোপুরি একেবারে কুসংস্কার মুক্ত কাউকে করতে পারবে না। বিবেকানন্দ চাইলে একসঙ্গে সবাইকে ধর্মীয় গোঁড়ামি থেকে মুক্ত করতে পারবে না। তাই বিবেকানন্দকে একটু ধর্মীয় গোঁড়ামি অভ্যাস করতে দেওয়া হোক। ইন আনসার টু দিস, এর উত্তরে, অ্যাজ বিকেম ওয়ান, তিনি বিকেম হয়েছিলেন ওয়ান, এমন একজন ব্যক্তি, হু ওয়াজ, যিনি ছিলেন, ইনফ্যাক্ট আসলে, অ্যান অ্যানার্কনিজম অব দ্য ফিউচার। দেখো, ফিউচার মানে কি? ভবিষ্যৎ। আর অ্যানার্কনিজম মানে হচ্ছে যুগচ্যুত পুরুষ, অর্থাৎ ভবিষ্যতের যুগচ্যুত পুরুষ। বিবেকানন্দ ওই সময় ছিলেন ভবিষ্যতের যুগচ্যুত পুরুষ। এর মানে এটাই যে বিবেকানন্দকে মনে করা হচ্ছে যে বিবেকানন্দ এমন একটা সময় জন্মগ্রহণ করেছেন যে সেই সময় তার যে আশেপাশে যে সকল মানুষ ছিলেন, বিবেকানন্দের চিন্তা ভাবনাকে বোঝার ক্ষমতা তাদের ছিল না। অর্থাৎ এটাই বলা হচ্ছে যে বিবেকানন্দ জন্মগ্রহণ করা উচিত ছিল আরও কিছুটা সময় পরে, অর্থাৎ তিনি আগে, তার সঠিক সময়ে জন্মগ্রহণ করার সময়ের থেকে তিনি অধিক আগে জন্মগ্রহণ করে ফেলেছেন। তাই বিবেকানন্দের চিন্তা ভাবনা, বিবেকানন্দের ভাবধারা, সেই ভাবধারাগুলো সেই সময়কার মানুষজন বুঝে উঠতে পারছে না। সেই কারণে বিবেকানন্দকে নিবেদিতা বলছেন যে একটু তাকে ধর্মীয় গোঁড়ামি প্র্যাকটিস করতে দেওয়া হোক, তিনি একেবারে ধর্মীয় গোঁড়ামি থেকে বেরিয়ে আসতে পারবেন না। তাই বলছে, দ্য স্বামী মেড দোজ প্র্যাকটিক্যাল কনসেশনস, সেই স্বামীজি মেড দিয়েছিলেন দোজ প্র্যাকটিক্যাল কনসেশন, সেই সকল বাস্তব ছাড় অব দ্য মোমেন্ট, সেই মুহূর্তের জন্য তার যে শিষ্যরা ছিল, অর্থাৎ তার যে ভাতৃজন ছিল, হ্যাঁ, বা অন্যান্য সাধুরা সন্ন্যাসীরা ছিল, তাদেরকে একটু ছাড় দিলেন, যে ওরা যে কিছু ভুল বলছে ভুল বলুক, ওদের মধ্যে থেকে ধর্মীয় গোঁড়ামি পুরোপুরি দূর করা যাবে না। তাই কি বলছে? দ্য স্বামী মেড দোজ প্র্যাকটিক্যাল কনসেশন, স্বামীজি দিয়েছিলেন
দো সেই সকল প্র্যাকটিক্যাল কনসেশন বাস্তব ছাড় অফ দ্য মোমেন্ট সেই মুহূর্তের জন্য, যে ছাড়টি দ্যাট ওয়ার যেটা ছিল এক্সপ্রেসিভ প্রকাশ অফ হিজ লাভ ফর দ্য ব্রেদেন তার ভালোবাসার প্রকাশ, এক্সপ্রেসিভ অফ হিজ লাভ মানে তার ভালোবাসার বহিঃপ্রকাশ কাদের প্রতি, ফর দ্য ব্রেদেন তার যে ভাতৃজন অর্থাৎ তার যে ভাতৃতুল্য যে সাধু বা সন্ন্যাসীরা রয়েছেন তাদের প্রতি তার ভালোবাসার প্রকাশ, যে ঠিক আছে ওরা যা কিছু ভুল বলছে বলুক, ওদের মধ্যে থেকে ধর্মীয় গোড়ামি একেবারেই এক মুহূর্তের জন্য দূর করা যাবে না, ধীরে ধীরে সব কিছু পরিবর্তন করতে হবে। অ্যান্ড ড্রোভ হিজ প্রিন্সিপাল, আর কি করলেন, ড্রোভ হিজ প্রিন্সিপাল তার যে নীতি আদর্শগুলো, ড্রোভ হিম মানে ধীরে ধীরে গেঁথে দিয়েছিলেন, ড্রোভ হিম মানে ধীরে ধীরে গেঁথে দিয়েছিলেন, টু দেয়ার মাইন্ডস তাদের মনে অর্থাৎ তার শিষ্যদের মনে গেঁথে দিয়েছিলেন ধীরে ধীরে, কিভাবে, উইথ গ্রেটার ফোর্স আরও জোরে, অ্যান্ড ভেইমেন্স আরও আবেগের সহিত, তাহলে প্রবল আবেগ বা প্রবল জোরের সঙ্গে তার শিষ্যদের মনে তার নীতি আদর্শ ধীরে ধীরে গেঁথে দিয়েছিলেন। বাট অ্যাজ হি টোল্ড দ্য টেল অফ হিজ ওয়ার্ম ডিসকাশন, এবার বলছে কিন্তু যেহেতু হি টোল্ড তিনি বলেছিলেন, দ্য টেল সেই গল্প, অফ হিজ ওয়ার্ম ডিসকাশন তার সেই উষ্ণ আলোচনা, মানে পরে যখন বলছেন যে আমরা বিবেকানন্দ যখন তার শিষ্যদের বলছেন যে তাঁবুর ভেতরে আমরা এই সময় আলোচনা করছিলাম, যখন এই সমস্ত কথাগুলো শোনাচ্ছেন তার শিষ্যদের, তখন দ্য ফরেন মাইন্ড সেই বিদেশি মন, এখানে ফরেন মাইন্ড বলতে নিবেদিতার কথা বলা হয়, যেহেতু নিবেদিতা আয়ারল্যান্ডের একজন নাগরিক তাই তাকে বলা হচ্ছে ফরেন মাইন্ড, বলছে সেই বিদেশি মন could not help with some amusement noting the paradox, could not help noting the paradox, could not help note the paradox, paradox মানে হচ্ছে বিরোধ বা বেমানান সত্য, বলছে সেই বেমানান সত্য বা বিরোধটিকে লক্ষ্য না করে পারলেন না, কি লক্ষ্য করে পারলেন না, উইথ সাম অ্যামিউজমেন্ট মানে কি মজা, অ্যামিউজমেন্ট মানে হচ্ছে মজা, বলছে মজার সহিত নিবেদিতা সেই বেমানান সত্যটিকে না মেনে নিয়ে পারলেন না, যে দ্য তহসিলদার মানে হচ্ছে সরকারি প্রশাসনিক কর্মকর্তা, দ্য তহসিলদার হিমসেলফ তহসিলদার নিজে, অ্যান্ড মেনি অফিসার্স এবং আরও অন্যান্য যে কর্মকর্তা রয়েছে, অ্যান্ড সার্ভেন্টস অফ দ্য পিলগ্রিমেজ এবং ওই যে তীর্থযাত্রা যে সকল চাকর বাকর রয়েছে, হ্যাড বিন মুসলমানস তারা ছিলেন কি মুসলমান ছিলেন, অ্যান্ড দ্যাট no one had dreamed of objecting to their entering the cave with the Hindu worshippers, and no one আর কেউই had dreamed of objecting স্বপ্নও দেখেনি, অবজেক্টিং মানে আপত্তি করার কথা কখনো ভাবেও নি, টু দেয়ার এন্টারিং সেই মুসলমানদের প্রবেশ, দ্য কেভ সেই গুহাতে অর্থাৎ সেই অমরনাথ গুহাতে প্রবেশ, উইথ দ্য হিন্দু ওরশিপার্স মানে সেই হিন্দু তীর্থযাত্রীদের সঙ্গে মুসলমানরা যে গুহার মধ্যে প্রবেশ করছে তাদেরকে অবজেক্ট করা, তাদেরকে যে বাধা দেওয়া বা আপত্তি করার কথা কেউ স্বপ্নেও ভাবেনি। অন দ্য আলটিমেট অ্যারাইভাল অফ দ্য শ্রাইন মানে শেষ যে পৌঁছানো, আলটিমেট অ্যারাইভাল অ্যাট দ্য শ্রাইন, শ্রাইন মানে সেই পবিত্র স্থান বা সেই যে অমরনাথ গুহার কথা বলা হয়েছে, হ্যাঁ সেই পবিত্র স্থানে যখন শেষ পেশ পৌঁছলো, তখন মুসলমানরা যখন হিন্দুদের সঙ্গে সেই অমরনাথ গুহাতে প্রবেশ করছে তখন তাদেরকে বাধা দেওয়ার কথা কেউ স্বপ্নেও ভাবেনি। দ্য তহসিলদার কেম আফটারওয়ার্ডস তহসিলদার পরে এসেছিলেন, ইনডিড উইথ আ গ্রুপ অফ ফ্রেন্ডস তার একদল বন্ধুকে সঙ্গে নিয়ে, বেগিং ফর্মাল অ্যাকসেপ্টেন্স এবং সেখানে একটা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার জন্য তিনি প্রার্থনা করেছিলেন। বেগিং মানে প্রার্থনা জানানো, কার কাছে? বিবেকানন্দের কাছে। ফর্মাল অ্যাকসেপ্টেন্স যে আমাদেরকে গ্রহণ করুন, বাই দ্য স্বামী বিবেকানন্দ তাদেরকে গ্রহণ করে তিনি সেটাই মিনতি করেছিলেন অ্যাজ ডিসাইপলস শিষ্য হিসাবে। অ্যান্ড ইন দিস আর এক্ষেত্রে নো ওয়ান সিম টু ফাইন্ড আরে কেউই সিমড মনে হয় টু ফাইন্ড খুঁজে পাবে না, এনিথিং কোনো কিছু, ইনকংগ্রুয়াস বেমানান অর সারপ্রাইজিং বিস্ময়কর। এই যে মুসলিমরা তার কাছে এসেছিল শিষ্যত্ব গ্রহণ করার জন্য, এই বিষয়টাতে কেউই মনে হয় কোনো কিছু বেমানান বা বিস্ময়কর কোনো কিছু খুঁজে পাবে বলে মনে হয় না।
আচ্ছা, এটা গেল পার্ট 2 ভিডিও। আমরা যেহেতু এই লেসনটি বড্ড বড়, তাই আমরা ছোট ছোট করে অল্প অল্প করে পড়ব এবং ভালোভাবে পড়ব, বিস্তারিতভাবে যাতে পড়তে পারি সেই জন্য আমরা ছোটো ছোটো ভিডিও করছি। এটা গেল পার্ট 2 ভিডিও। আমরা এরপরে আনবো পার্ট 3 ভিডিও। ওকে, ভালো থেকো এবং সুস্থ থেকো।